এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের পথ উন্মুক্ত করে। এটা কেবলমাত্র সংবিধানের মধ্যে দিয়ে হয়নি। যদিও এটা সত্য যে গত 13 বছর যাবৎ যে পরিস্থিতি, গত 16 বছর যাবৎ যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে, যে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, তার একটা ভিত্তি হচ্ছে সংবিধান। কারণ সংবিধানের মধ্যে এই পথটা ছিল। এই পথটা কেবল গত 15-16 বছরে ছিল তা নয়। বাংলাদেশের সংবিধানের 1972 সালে যে সংবিধান প্রণীত হয়েছিল, তার মধ্যে আসলে সাংবিধানিক একনায়কত্বের প্রতিষ্ঠার পথ ছিল। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে 1975 সালে এই বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান পুনর্লিখন করে এক দলীয় শাসন তৈরি করা হয়েছিল। ওইটা ওই সংবিধানের মধ্যেই ছিল। সংবিধান সেই ব্যবস্থা করেছে এবং সেটা করা হয়েছে এই দেশে। দ্বিতীয়বার আমরা সংবিধানের পুনর্লিখন দেখতে পেয়েছি পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে, যদিও তাদেরও ওই সংসদেরও এই ম্যান্ডেট ছিল না। আমি পুনর্লিখন শব্দটা ব্যবহার করে অনেকে অবাক হবেন, আমি জানি, কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি 1975 সালের জানুয়ারি মাসের বাংলাদেশের সংবিধান দেখেন এবং চতুর্থ সংশোধনের পরে দেখেন, তাহলে দেখবেন এটা আসলে দুটো সংবিধান, কমপ্লিটলি দুটো সংবিধান। এটা একটা সংবিধান নয়। 72 সালের সংবিধান যেটা তৈরি হয়েছিল 75 সালের জানুয়ারি মাসে পরিবর্তিত হওয়ার পর, সেটা 72-এর সংবিধান নয়। 72-এর সংবিধানের কার্যত অবসান ঘটেছিল একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে। ফলে এর পুনরুদ্ধারের প্রশ্ন যখন ওঠে, তখন তাদের এই প্রশ্ন মোকাবেলা করা জরুরি হয়ে পড়ে যে আসলে প্রকৃতপক্ষে প্রথম কখন বাংলাদেশে 72-এর সংবিধানের মর্মবস্তু, কাঠামো সমস্তটাকেই ধ্বংস করা হয়েছে। একইভাবে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে, তার একটা উদাহরণ আমি দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই, কোনো দেশে, কোনো পরিস্থিতিতেই এই রকম ব্যবস্থা থাকতে পারে না। কোনো সংসদ কোনো অবস্থাতেই এটার্নিটি ক্লজ 1/3 একটা সংবিধানের করে দিতে পারে না। এই কারণে যে আপনি যখনই সংসদে আপনি নির্বাচিত করছেন কাউকে, নির্দিষ্ট সময়ের জন্য করছেন, সেই নির্দিষ্ট সময়ের পরে অন্য সময়ের যারা পরে নির্বাচিত হবেন তাদের জন্য কোনো অবস্থাতেই এই সংসদ সদস্যরা বলে দিতে পারেন না যে আপনি কি কি করতে পারবেন না। কেননা জনগণের ম্যান্ডেট তারা পেলে যে কোনো কিছু তারা করতে পারবেন। বেসিক স্ট্রাকচারের নামে পঞ্চদশ সংশোধনের মধ্যে দিকগুলো করা হয়েছে। এই প্রসঙ্গগুলো তুলছি আমি এই কারণে যে যখনই আমরা বলবো যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আমরা তৈরি করব, সাংবিধানিক বিধিবিধানগুলো আমরা তৈরি করব, পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে যে এই বিধিবিধানগুলো রক্ষার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক শক্তির, জনগণের সম্মিলিত সংগঠিত শক্তি। যে কারণে সবসময় বলা হয় যে গণতন্ত্র আসলে রক্ষার বিষয়, শুধুমাত্র প্রতিষ্ঠার বিষয় নয়। যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য প্রতি মুহূর্তে প্রতিদিনের সংগ্রামে আপনি যুক্ত থাকতে পারবেন, আমরা যুক্ত থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় হবে না। সে কারণে দ্বিতীয় প্রশ্ন যেটা এখানে আছে, আমি যেদিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে সংস্কার বললেই যেভাবে বিবেচনা করা হচ্ছে, প্রাতিষ্ঠানিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার, এগুলি যথেষ্ট হবে না যদি না পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রে এই সংস্কারের বিষয়টা আপনারা বিবেচনা করেন। এটা সরকার পারবে না, এটা প্রকৃতপক্ষে রাষ্ট্রও পারবে না। এটা রাজনৈতিক শক্তির কাজ। এই কাজটি করতে হবে রাজনৈতিক দলকে, তার জন্য অতন্ত্র প্রহরীর মতো থাকতে হবে জনগণকে। এবং এই সংস্কার ছাড়া আপনি যে নির্বাচনই করেন, যত সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই আপনি করেন, রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া, প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পদ্ধতি তৈরি না করে যে নির্বাচন আপনি করবেন, সেই নির্বাচনে কেউ না কেউ অবশ্যই বিজয়ী হবে। তিনি ওই দল 2/3, 3/4, 4/5 যেভাবেই নির্বাচিত হোক, যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আপনি সেই নির্বাচনের মধ্য দিয়ে সামগ্রিকভাবে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো আপনি রক্ষা করতে পারবেন না। ফলে নির্বাচন কি জরুরি? অবশ্যই জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি অত্যাবশ্যকীয় শর্ত। কিন্তু কেমন নির্বাচন গণতন্ত্র যে নয়, সেটা বাংলাদেশের মানুষকে বোঝানোর তো কোনো কারণ নেই। 3টি নির্বাচনের নামে যে নাটক করা হয়েছে, মানুষের অধিকারকে যেভাবে লুণ্ঠিত করা হয়েছে, যেভাবে মৌলিকভাবে রাষ্ট্রের যে ভিত্তিভূমি সেটাকে ধ্বংস করা হয়েছে, সেক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই।
সেই জায়গায় দাঁড়িয়ে শুধু আজকে আমরা যখন নির্বাচনের কথা বলবো তার আগের যে দুটো শর্ত, সেটা হচ্ছে এই রাজনৈতিক ঐক্য আদর্শিক জায়গা থেকে ভিন্ন মত অবশ্যই থাকবে। আমরা উত্তর কোরিয়া তৈরি করার কোন রকম আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই। উত্তর কোরিয়া তৈরির কোনো আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের নেই, ওইখানে একমত আছে। ওই ঐক্যমত প্রয়োজন নেই। যে ঐক্যমত গণতান্ত্রিক মৌলিক জায়গাগুলোতে আমরা একমত হব এবং অনেক বিষয়ে আমরা ভিন্ন মত পোষণ করব, এবং ভিন্ন মত হচ্ছে গণতন্ত্রের কাঠামো, গণতন্ত্রের ভিত্তি। তাহলে আসুন আমরা ভিন্ন মতের জায়গাগুলো যেমন আমরা চিহ্নিত করি, প্রতিদিন বলি, তেমনি ভাবে চিহ্নিত করি আসলে ঐক্যমতের জায়গাগুলো কোথায়। ঐক্যমতের জায়গাগুলোকে সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে, এবং সেটা সম্ভব। সেটা সম্ভব এই কারণে আমি বললাম যে বাংলাদেশে এই সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে থাকার কারণে সিভিল সোসাইটি এবং অন্যদের সমস্ত কিছু পাঠ করার পর আমাদের কাছে মনে হয়েছে যে আসলে ঐকমত্যের জায়গাগুলো আছে, আসুন সেগুলো আমরা শক্তিশালী করি। কেননা অর্জনটা ধরে রাখার জন্য যে প্রাণ নাশ হয়েছে, যে মানুষরা আত্মদান করেছেন, যে পরিবারগুলো আজকে এখানে দাঁড়িয়ে বলছে যে তারা বিচার চান তাদের জন্য, এবং একটা বৈষম্যহীন বাংলাদেশ সেটা প্রতিষ্ঠা করার জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার নয়। কেবল প্রাতিষ্ঠানিক সংস্কার দিয়ে এটা হবে না। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের জন্য ভাবুন, আসুন আমরা সকলে মিলে সেটা করতে পারি কিনা। সেটা করা অসম্ভব? অবশ্যই না, অবশ্যই না। তার সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের ইতিহাসের ইতিবাচক দিকগুলিকে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব বাংলাদেশ পেরেছে একটি ফ্যাসিবাদী শাসনকে মোকাবেলা করে তাকে পরাজিত করতে পেরেছে। যখন সারা পৃথিবী জুড়ে গণতন্ত্রের পশ্চাৎযাত্রা, সেই সময় বাংলাদেশের মানুষ আসলে গণতন্ত্রের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, প্রাণ দিয়েছে। তাহলে সম্ভব। আসুন আমরা বরঞ্চ ঐক্যের জায়গাটা চিহ্নিত করি, আমাদের মতো ভিন্নতার চেয়ে ঐক্যের জায়গাটাকে চিহ্নিত করি। সংস্কার কেবল প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বিবেচনা না করি, এবং নির্বাচন শুধুমাত্র আনুষ্ঠানিকতা হিসেবে ক্ষমতায় যাওয়ার বিষয় বিবেচনা না করে আসুন সকলের অংশগ্রহণের জায়গাটা তৈরি করি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।